সবার মাথায় তৃতীয় বিশ্বযুদ্ধের একটা ভয় কাজ করছে। এটাকে সীমিত করার জন্যই এই জেনেভায় বৈঠকের আয়োজন। ইসরায়েলে যেটা হচ্ছে সাইরেন বাজতেছে এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন সাইরেন যেন সারাক্ষণ বাজতে থাকে সেই ব্যবস্থাটা আমরা করব। এই যখন হামলা হচ্ছে মুসলিম দেশগুলো একদম চুপ। ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করে দেওয়ার পরে আমরা পাকিস্তানকে ধরব। ইসরায়েল যে বিষধর সাপ তার বিষ বিভিন্ন জায়গায় ফেলে দিতে চায়, ইরান জবাব দিচ্ছে তার বিষ ডাক্তার কি ভাঙতে পারবে কিনা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি খবর সংযোগ শোয়ের নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে। আপনাদের সঙ্গে আছি আমি ফমদ এলোর হোসেন, আমার সঙ্গে আছেন আমি কাজল হায়দার। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন ইরান ইসরায়েলের যে সংঘাত, যে যুদ্ধ এবং এটা নিয়ে সারা বিশ্বে শঙ্কা তৈরি হয়েছে, সেই সংঘাত এখনও চলমান রয়েছে। গত শুক্রবারের সকালে ভোরে ইসরায়েল আক্রমণের সূচনা করেছিল, সেটার জবাব দিচ্ছে ইরান। আমরা প্রথমেই জেনে নেই কাজল ভাই, আপনি একটু আমাদেরকে আপডেটটা জানান। আপডেট হচ্ছে 8ম দিনে গড়ালো যুদ্ধটা। আজকে ভোরে যেটা হয়েছে, আপনার ইসরায়েলের উত্তরাঞ্চলের বীরশেবা শহরে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলায় তাদের রেল স্টেশন সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে, কিন্তু হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তারপরে হচ্ছে আপনার ইরানে ক্ষেপণাস্ত্র ড্রোন আক্রমণ বর্তমানে ইসরায়েলের দক্ষিণ ও তেল আবিব অঞ্চলে অব্যাহত রয়েছে, মানে এই দুইটা জায়গা তারা টার্গেট করছে। এর পাল্টা হিসাবে আপনার আরাক ও নাতানজ হচ্ছে যে পারমাণবিক স্থাপনা আশেপাশে, ওখানে তীব্র আকার ধারণ করেছে। এর মধ্যে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়িয়ে যাওয়ার, মানে সে তো যুদ্ধে জড়িয়ে আছে, কিন্তু সামনে এসে যুদ্ধ করা নিয়ে যে কথাবার্তা হচ্ছে, এটা নিয়ে কিন্তু ভাবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আপনার সাইদ খাতিবজাদে কিন্তু একটা হুঁশিয়ারি দিচ্ছে আমেরিকাকে। তার হুঁশিয়ারিটা এরকম: ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিলে নরক নেমে আসবে। তার মানে এটা বিস্তৃত লাভ করবে। আমরা যে কথাগুলো বলছিলাম টকশোতে, যে মধ্যপ্রাচ্যে যেসব জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে, আপনার কুয়েত, ইরাক, জর্ডান, বিভিন্ন জায়গায়, সৌদি আরব, এখানে ইরান টার্গেট করতে পারে। তখন তো যুদ্ধটা সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে। এদিকে আরেকটা খবর, ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা জেনেভায় বৈঠকের আয়োজন করেছেন, যেখানে আরাগাচি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি অংশ নেবেন। এখানে মূলত যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েলের মধ্যে যে দ্বন্দ্বটা চলছে, এটা পরিসীমিত করার একটা লক্ষ্য। কারণ তাদের মধ্যে সবার মাথায় তৃতীয় বিশ্বযুদ্ধের একটা ভয় কাজ করছে। এটাকে সীমিত করার জন্যই এই জেনেভায় বৈঠকের আয়োজন। কোনো একটা দুর্বল দেশের পিছে দেখা যায় পারমাণবিক শক্তিধর দেশ আছে, তখন তো যেহেতু তাদের সাথে কোনো চুক্তি থাকে, সামরিক প্রতিরক্ষার চুক্তি, তখন সেও সরাসরি জড়িয়ে যায়। তাহলে এটা আমরা যদি এটা টাটকা উদাহরণ ধরি, তাহলে হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। তো এটা কন্টিনিউ যদি হয়, এটা একটা এবং আরেকটা ইন্টারেস্টিং কথা বলি আপনাকে, ইরান কিন্তু মূলত 3টা মেসেজ এই 7 দিনে পুরো বিশ্বকে দিয়ে দিচ্ছে। 1 নম্বর হচ্ছে তাদের যে মিসাইলগুলো, তাহলে যে সামরিক শক্তিগুলো, এগুলা চীন বা মার্কিন যুক্তরাষ্ট্রকে ওভারটেক করেনি, কিন্তু ফেলে দেওয়ার মতো না, একদম পাল্লা দিয়ে সমানের মতো। আরেকটা হচ্ছে, এই যখন হামলা হচ্ছে মুসলিম দেশগুলো একদম চুপ। আপনি দেখবেন অ্যাক্টিভ সেভাবে সৌদি আরব বলছে আমরা পাশে আছি, তুরস্ক কিছুটা বলছে, কিন্তু অ্যাক্টিভভাবে যে যুদ্ধ এখনই থামাতে হবে, ইরানের পাশে দাঁড়িয়ে হুঙ্কার দিবে, সেই ধরনের নাই। তো ইরানের যে শক্তিমত্তার পরিচয়, ইরান কিন্তু তাহলে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে লিড করতে পারে। সে নেতৃত্বে এসে বলল মিস্টার খামেনি, যেটা আমরা নেতৃত্বের জায়গাটা ইরান বিশ্বে। এবং তৃতীয় হচ্ছে, এই দেশটাকে যতই অবরোধ করে রাখা হোক ইসরায়েল দ্বারা বা মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা বা ইউরোপের কিছু কান্ট্রি দ্বারা, এই দেশটা কিন্তু এগিয়ে যাচ্ছে। তার মিত্র চীন, রাশিয়া, তুরস্ক, নর্থ কোরিয়া, এদের সাহায্যে এই দেশের কিন্তু ইকোনমিও খারাপ পর্যায়ে নেয়। ইভেন কি ইন্ডিয়ার সাথেও তাদের তেলের বাণিজ্য হয়। আমরা এই প্রোগ্রামে কিছুদিন আগে বলছিলাম, আদানি তার কাছ থেকে তেল কিনতো, বিদ্যুৎ পরিচালনা। ভারতের ভূমিকাটা এখানে যে জিনিসটা, এটা মানে দর্শকরাও হয়তো জানেন, সেটা হলো যে ভারতের সাথে কিন্তু একই সঙ্গে ইরান এবং ইসরায়েল দুইটা দেশেরই সম্পর্ক ভালো। সেটা ভারত ওরকম কোনো স্ট্যান্ড নিতে পারতেছে না, তারা বলতেছে যে যুদ্ধটা
থেমে গেলে আমরা খুশি হই। তো সুপ্রিয় দর্শক, আমরা আজকে আলোচনার মধ্যে এই যে যুদ্ধের যে পরিস্থিতিটা সেটা নিয়ে যেটা হচ্ছে হামলা পাল্টা হামলা চলতেছে। ইসরায়েল যেরকম দাবি করেন বা করে যে তারা একেবারে মিসমার করে দেবে, তেহরান শহরকে ফ্রি করে দিতে বলছে 3 দিন আগে, যে তেহরানটাকে ফ্রি করা হোক। তো এটার যে মাঝে যাটা, এটার যে একটা ব্যাখ্যা, এটা আমার কাছে সমস্ত স্পেকুলেশনে একটা জিনিস মনে হয়েছে, এটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো ইনফরমেশনের দিক থেকে যেটা হচ্ছে যে ইরানের আক্রমণগুলো ঠেকানো ইসরায়েলের পক্ষে বা মার্কিন যে টেকনোলজি প্রযুক্তি আছে সেটার জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে। মানে বিষয়টা হচ্ছে এরকম, যে এটা আমি গতকাল দেখেছিলাম যে গতকাল পর্যন্ত 340টা ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে এবং তার মধ্যে একেবারে কনফার্ম নিউজ হচ্ছে যে 30-40টার মতো সেটা কিন্তু হিট করছে। একটা বিষয় আছে, যুদ্ধের যে বিবরণটা দেওয়া হচ্ছে তাতে করে যেটা আমরা জানতে পারতেছি যে ইরান থেকেও আক্রমণটা চলতেছে, ইসরায়েল থেকেও আক্রমণটা চলতেছে। ইরান থেকে, তেহরান থেকে মানুষ প্রবলভাবে শহর ছেড়ে গ্রামের দিকে চলে যাচ্ছে। আর ইসরায়েলে যেটা হচ্ছে সাইরেন বাজতেছে এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী অথবা একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন সাইরেন যেন সারাক্ষণ বাজতে থাকে সেই ব্যবস্থাটা আমরা করব, এবং বাস্তবেও দেখা যাচ্ছে যে বিষয়টা ওই দিকেই যাচ্ছে। ইসরায়েলের শহরগুলিতে, তেল আবিব সহ বিভিন্ন শহরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সাইরেন বাজে, ছেলে বয়স্ক মানুষ থেকে শুরু করে তরুণরা তাদের বাংকার তৈরি করা আছে, তারা বাংকারের দিকে দৌড়াতে থাকে। কে খাচ্ছিল, কে হয়তো বাথরুমের দিকে যাচ্ছিল, এই সমস্ত জিনিস মুহূর্তের মধ্যে স্টপ হয়ে যায়, তারা বাংকারের দিকে যেতে থাকে। এই হচ্ছে যুদ্ধ পরিস্থিতি। তবে এই যুদ্ধ পরিস্থিতির বিভিন্ন খবর আপনারা টিভিগুলিতে পাবেন বা অন্য অন্য মাধ্যমগুলিতে আপনারা জানতে পারবেন। এখানে যেই জিনিসটা নিয়ে স্পেকুলেশন, দুইটা বিষয় নিয়ে আজকে কথা বলা দরকার, সেটা হচ্ছে যে একটা ইসরায়েলের একজন উনি সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী এবং ইসরায়েলের যে পার্টিটা ক্ষমতায় আছে সেই লেবার পার্টির উনি কেন্দ্রীয় কমিটির সদস্য মেয়ের মাসরি। এই ভদ্রলোক যেটা করেছেন, ভদ্রলোক বলাটা কি ঠিক হবে কিনা কথাবার্তা, ঠিক আছে, যাই হোক আমরা ভদ্রলোকই বলি। উনি বলেছেন ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করে দেওয়ার পরে আমরা পাকিস্তানকে ধরব। এই যে বিষয়টা, এই বিষয়টা যেটা ঘটছে তাতে করে পাকিস্তান টোটালি ইরানের পক্ষে চলে গেছে এবং পাকিস্তানের ইসাকদার উনি বলেছেন যে আমাদের দিকে নজর দিয়েন না, চোখ তুলে নেব, এরকম চোখ তুলে তাকাবেন না, চোখ তুলে নেওয়ার মতো একটা বিষয় বলছে যে আমরা ইরানের পরমাণু অস্ত্র আছে কি না সেটা তো আর জানি না, আমাদের তো আছে। সুতরাং হঠাৎ করে আপনি এই ধরনের কথাবার্তা আপনারা বলবেন না, এগুলি ভুলে যান। মানে এখানে যে বিষয়টা ঘটতেছে ইসরায়েলের এবং আমেরিকার যে পরিস্থিতিটা, সেটা হচ্ছে যে আমেরিকা ওয়াশিংটনে বিক্ষোভ হচ্ছে যে আমেরিকা যেন ইসরায়েলের সাথে যোগ দিয়ে যুদ্ধে না জড়িয়ে পড়ে। এবং যেটা জানা যায় সেটা হলো যে তুলসী গ্যাবার্ডের সাথেও কিন্তু একটা সমস্যা তৈরি হয়ে গেছে ট্রাম্পের। তো ট্রাম্প কিন্তু নিজে ব্যক্তিগতভাবে প্রবলভাবে চাচ্ছেন এবং ক্লিয়ার করে দিচ্ছেন যে আমি এই যুদ্ধটার সাথে জড়িত হইতে চাই। তো 2 সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন উনি, এরকম বলেছেন। তবে এখন এই জিনিসটা নিয়ে ইরানের এই রিপোর্ট নিয়ে তাহলে বলা যায় যে ইসরায়েল যে বিষধর সাপ তার বিষ বিভিন্ন জায়গায় ফেলে দিতে চায়, ইরান জবাব দিচ্ছে তার বিষ দাঁতটা কি ভাঙতে পারবে কিনা, একটা প্রশ্ন ছুড়ে দিলাম। যে ব্যালিস্টিক মিসাইলগুলি কিভাবে কাজ করে সেটা হচ্ছে যে কাজল ভাই আপনি জানেন যে ভূমির থেকে উৎক্ষিপ্ত হয়ে এটা কিন্তু প্রথমে আকাশের সীমা অতিক্রম করে যায়। আমাদের যে আকাশ সীমা আছে, আকাশের যে স্তরটা আছে সেই স্তরকে ভেদ করে উপরে চলে যায় এবং তারপরে সেটা নামতে থাকে। এখন বিষয়টা হচ্ছে যে নর্মালি যে বলা হয় যে আমরা মিসাইলকে নিষ্ক্রিয় করে দিতে পারি, সেই টেকনোলজিটা আমাদের কাছে আছে। এখন আপনি খেয়াল করেন যে এই টেকনোলজি যে আছে বলা হচ্ছে, মিসাইলটা যখন আকাশের উপরে উঠে গেল এবং নামতে থাকলো তখন সেটা কিন্তু প্রচণ্ড গতি এটার মধ্যে অর্জিত হয় এবং সেই গতিতে যখন নেমে আসে তখন কিন্তু ওইটাকে নিষ্ক্রিয় করা অসম্ভব হয়ে দাঁড়ায়।
তো যেটা বলা হয় সেটা হচ্ছে যে এই মিসাইলটাকে নিষ্ক্রিয় করার সহজ বিষয় বা সম্ভাব্য যেটাতে সম্ভব সেটা হচ্ছে যখন এটা উৎক্ষেপণ হচ্ছে এবং আকাশের সীমা ছাড়িয়ে যাওয়ার আগে এটাকে সম্ভব। কিন্তু মানে ভূপ্রকৃতিগত যে দূরত্ব ইরান থেকে ইসরায়েলের, এখন ইরান থেকে উৎক্ষিপ্ত হচ্ছে, যখন উৎক্ষিপ্ত হচ্ছে তখন তো রেঞ্জের মধ্যে পেতে হবে, সেটাই এই রেঞ্জের মধ্যে পেতে পেতে তো এটা চলে যাচ্ছে আকাশ সীমার বাইরে। তো যখন নামতেছে তখন যখন উঠতেছিল তার চাইতে অন্তত 10 গুণ বেশি গতিতে নামতেছে, তাহলে এটা টেকনিক্যালি এটা অনেক বেশি কঠিন হয়ে পড়ে যে প্রতিরক্ষা ব্যবস্থাগুলি থাকে মিসাইলকে আটকানোর জন্য। তবে হ্যাঁ, মিসাইলটা যখন উঠতেছে ওই মুহূর্তটাতে যদি অ্যাটাক করা যায় বা ওই মিসাইল ব্যালিস্টিক মিসাইল ধ্বংসকারী যে আয়রন ডোম এটা যদি তখন মারা যায় তখন সেটা সম্ভব, কিন্তু যখন নামতে থাকে তখন বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে তখন এটা প্রায় অসম্ভব। তো দর্শক আপনারা দেখে থাকবেন যে ভিডিওগুলো আমরা দেখছি যে ইরান থেকে ক্ষেপণাস্ত্রগুলো তেল আবিবের দিকে যাচ্ছে, অনেক সময় মনে হতে পারে মেঘের আড়াল থেকে লুকিয়ে মারা হচ্ছে। এটা হচ্ছে এই কারণে হচ্ছে কারণ ব্যালিস্টিক মিসাইল যেটা আছে সেটার বৈশিষ্ট্যই হচ্ছে এটা প্রথমে সোজা আকাশ সীমা ভেদ করে যায়, তারপরে 10 থেকে 20 গুণ শক্তি সঞ্চয় করে তার লক্ষ্যবস্তুর দিকে যেতে থাকে। এবং তার চেয়েও ভয়ানক দিক হচ্ছে লক্ষ্যবস্তু কিন্তু মিসাইল নিজেই নির্ধারণ করে। অনেক সময় দেখা যায় যে কোনো তাকে প্রতিরক্ষা করতে আসছে কোনো রকেট, সে নিজেই মোড়টা নিয়ে নেয়। সেই টেকনোলজিটা থাকে যে আমার সামনে কোনো বাধা উপস্থিত হলে, এবং এটা মানে এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা নিয়ন্ত্রিত। এখন বিষয়টা হচ্ছে কি যে যে আপনি কাউকে অ্যাটাক করতে যাচ্ছেন, আপনার মূল যাকে অ্যাটাক করবেন সেই ব্যক্তিটা পিছনে রয়ে গেছে, সামনে আরেকজন আসছে, সে কিন্তু আপনার শত্রু না। এটা কিন্তু আপনি নর্মাল সেন্সে বুঝতে পারতেছেন যে ওকে আপনি সরাইয়া দিয়া আপনার মূল লক্ষ্যের দিকে যাবেন। এই মিসাইলগুলি সেটা পারে, তাদের এই বুদ্ধিটা তাদের মধ্যে দেওয়া আছে, কৃত্রিমভাবে দেওয়া আছে, এআই নিয়ন্ত্রিত, যে তারা মূল লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য অন্যগুলোকে এড়িয়ে যাবে বা ঠেলে সরিয়ে দেবে, এই ধরনের একটা টেকনোলজি। আমি সহজভাবে বোঝানোর জন্য টেকনিক্যাল জার্গনগুলিকে অ্যাভয়েড করলাম। এই জিনিসগুলি এরকম আরেকটা বিষয় এখানে আছে, যে জিনিসটা আমি যতটা মানে এই বিষয়গুলি নিয়ে যতটা পড়াশোনা করতেছি বা যে বিষয়গুলি অনবরত এগুলিকে স্টাডি করতেছি, তাতে করে আমার মনে হয়েছে আপনিও করতেছেন, আপনার সাথে জিনিসটা শেয়ার করি। সেটা হচ্ছে যুদ্ধের প্রথম অবস্থায় কিন্তু ইরানের যে মিসাইলগুলি বা যে ড্রোনগুলি এগুলিকে আটকে দেওয়ার ব্যাপারে সিরিয়া বা ইরাকের থেকে কিছু ভূমিকা রাখা হয়েছিল বলে খবর আসছিল, কিন্তু সাম্প্রতিককালে মানে গত 4 দিন অন্তত যেটা দেখা যাচ্ছে যে এইগুলি মিসাইল সহ বিভিন্ন ড্রোন এইগুলি কিন্তু ইরাকের আকাশ, সিরিয়ার আকাশকে অতিক্রম করছে এবং সেগুলি কিন্তু বাধা পাচ্ছে না। এখানে কুয়েতে থাকা প্রবাসী বাংলাদেশি এবং ইরাকে থাকা প্রবাসী বাংলাদেশি, এদের সাথে আমার 2 একজনের সাথে সরাসরি কথা হয়েছে, বলছে যে না, আমরা শুধু তাকায় দেখি যে যাচ্ছে। কুয়েতে যে থাকে সে বলে আমাদের আকাশ না, কুয়েতের আকাশ না, পাশ দিয়ে যায়। সরকারিভাবেও ঘোষণা করা হয়েছে আতঙ্কিত হবেন না, এটা আমাদের উপর দিয়ে যাচ্ছে না, এটা পাশ দিয়ে যাচ্ছে। তো ইরান যে আক্রমণগুলি চালাচ্ছে, আমার কাছে যেটা মনে হয়েছে সেখানে এই মধ্যবর্তী দেশগুলির সাথে এক ধরনের কোঅর্ডিনেশন এখানে ইরান করে নিয়েছে, যাতে করে সেই বাধাগ্রস্ত আক্রমণটা বাধাগ্রস্ত না হয়। যে দেশগুলো কথা বলেন এখানে তো মার্কিন ঘাঁটি রয়েছে এবং এখানে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার আপনার তাদের ইকুইপমেন্ট আছে, কিন্তু সে মানে 3 দিন পরের থেকে সেইভাবে আসলে প্রতিরোধটা ইরানের এই অস্ত্রগুলিকে বা এই ক্ষেপণাস্ত্রগুলিকে, ড্রোনগুলিকে সেইভাবে করা হচ্ছে নাকি। এখন যে ক্ষেপণাস্ত্রগুলো লাস্ট 4 ডেজ ইউজ করতেছে, আপনি ব্যবহার করছে, এগুলা এতটাই অত্যাধুনিক যেগুলো আর পারছে না তার সাথে। অত্যাধুনিক এটা বলতে পারেন, আবার এটাও বলতে পারেন যে ভিতরে ভিতরে এক ধরনের নেগোসিয়েশন হয়েছে। মানে আসলে আমরা কি দেখি, একটা বিষয়টা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আমেরিকার প্রভাব যেমন আছে বলে আমরা ধরে নেই সত্যিকার অর্থে। এখন ব্যাপারটা হচ্ছে যে দীর্ঘদিনের প্রতিবেশী মুসলিম এই বিষয়গুলিও তো আসলে কারো কারো মধ্যে চলে আসে না। মনে করেন আপনার ইরাকের বা সিরিয়ার যারা কর্তৃপক্ষ, তাদের ভিতরে ফিলিস্তিনের প্রতি, গাজাবাসীদের প্রতি, এই মুসলিমদের প্রতি
প্রতি কি সিম্প্যাথি আছে না? তারা যদি মনে করে যে ইসরায়েলের এই অ্যাটাকটা একেবারে অন্যায়, ইরানের জবাবটা ইরান তো ফার্স্টে আঘাত করে নাই, এই বিষয়গুলির সমীকরণ চলে আসে। এবং আরেকটা বিষয় বলে দিই আপনার কথার রেস ধরে, ইরাক ইরান বহু বছর যুদ্ধ হয়েছে, দুজনকে চিরশত্রু বলা হতো, ইন্ডিয়া পাকিস্তানের মতো, কিন্তু এই যে হামলার সময় ইরাক কিন্তু ইরানের পক্ষে। এবং এই জিনিসটা হচ্ছে কি আমাদের পক্ষে একটা জিনিস, যেমন মনে করেন আসলে যেটা হয় সেটা হলো যে দীর্ঘদিনের প্রতিবেশীদের মধ্যে কিছু কিছু বিষয় নিয়ে ইগোইস্টিক মানে কিছু বিরোধের জায়গা থাকতে পারে। তো এই জিনিসটা তো আমাদের বুঝতে হবে, যারা বিবেচনাশীল বিবেচক মানুষ তারা তো বুঝতে হবে যে আলটিমেটলি আমরা প্রতিবেশী, আলটিমেটলি আমাদের মধ্যে ভালোবাসার বন্ধনটাকেই শক্ত করে তুলতে হবে এবং সেটা থাকেও। এবং এখনের বিপদে কিন্তু আপনি আমি মানে দুজনে আগে আসবো, ওই 7 সমুদ্র 13 নদী থেকে করে দিবে, এটা তো আমাদের হইতে পারে না। তবে আমরা প্রিয় দর্শক, আমরা আজকের আলোচনাটা শেষ করি। আমার একটা জিনিস আমার কাছে যেটা মনে হয়েছে, আমি এই জিনিসটা বলে আমি শেষ করি। এটা কোনো তথ্য না, এটা এক ধরনের স্পেকুলেশন, পুরো পরিস্থিতির উপরে ভিত্তি করে এক ধরনের অনুমান ভিত্তিক কথা, যে অনুমানটার কিছু শক্ত ভিত্তি আছে। সেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো যে মার্কিনিরা এবং ইসরায়েলিরা আসলে খামেনিকে মেরে ফেলতে চায়। এর আগে দেখেন ইরাককে ধ্বংস করার জন্য সাদ্দামকে ধরে তাকে করা হয়েছে, শত্রু ফাঁসিতে 2006 সালে 30 ডিসেম্বর তাকে হত্যা করা হয়েছে। বিন লাদেনকে অ্যাবোটাবাদে পাকিস্তানের 2011 সালে তাকে হত্যা করা হয়েছে। যখন ফিরে আসলেন G7 থেকে, এবং আপনি খেয়াল করেন ইসরায়েল সরাসরি বলতেছে, নেতানিয়াহু সরাসরি বলতেছে যে তাকে হত্যা করতে চাই। এবং ট্রাম্প যেটা মনে করে যে খামেনির উপস্থিতির কারণেই আসলে পরমাণু চুক্তিটা হচ্ছে না, ওদেরকে কথা শোনানো যাচ্ছে না। যদি খামেনিকে এলিমিনেট করা যায়, তাকে সরিয়ে দেওয়া যায় দুনিয়া থেকে, তাহলে আসলে ইরানের যে এই যে ঘাড়তেরামি, এই যে মানে তাদের ভাষা প্রতিরোধের শক্তি, মানে তাদের ভাষায় তাদের যে মনোবল, ইরানের মনোবলটাকে ভেঙে দেওয়া সম্ভব হবে। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে আমেরিকা মানে ইরানও সম্ভবত এই বিষয়টা অনুধাবন করে তাদের অনেক প্রধানকে, একজন মারা যাওয়ার পরে আরেকজনকে নিয়োগ করা হয়েছে, তাকেও হত্যা করা হয়েছে। এবং খামেনির আশেপাশে যারা খুব ঘনিষ্ঠ ছিল সরকারের বড় বড় পর্যায়ে, তাদের কিন্তু হত্যা করা হয়েছে। এবং মিডিয়াতে কিছু গুজব ছড়ানো হয় খামেনি পালায় গেছে, এই জাতীয় বিষয়, মানে তাকে ডিমোরালাইজ করার জন্য, তাকে একটু বাজেভাবে চিত্রিত করার জন্য কিছু ছোট ছোট চেষ্টা কিন্তু আমরা খেয়াল করি। খামেনি নিজেও ব্যাপারটা জানেন, এই জন্য রেগুলার সে পোস্ট দিয়ে যাচ্ছে যে আমি আমার বয়স হয়েছে, আমি মারা গেলেও কোনো ব্যাপার না, আমরা নীতিগতভাবে আমাদের কেউ টলারেট করতে পারে না। হ্যাঁ, আমার কাছে এটাই মনে হয় যে সাদ্দাম হোসেনের সাথে খামেনিকে তুলনা করাটা মনে হয় ঠিক। খামেনি একটু অন্য ম্যাটেরিয়াল। তবে একটা জিনিস হচ্ছে যে আমেরিকা আসলে সেই পথে আগাচ্ছে বলে আমার কাছে মনে হয়। দর্শক, আপনারা কি মনে করেন আমাদেরকে জানাতে পারেন। আমাদের কাছে যেটা মনে হয়েছে সেটা হলো ইসরায়েল সরাসরি খামেনিকে হত্যা করতে চেয়েছে, আর মার্কিন প্রেসিডেন্টও সম্ভবত খামেনিকেই শত্রু মনে করেন। ওনার অনেক কথা সেই ধরনের ইঙ্গিত রয়েছে। আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি, কৌশলগতভাবে একজন যারা যুদ্ধ বিশেষজ্ঞ, যেমন একটা টেকনিক্যাল বিষয় আছে, সেটা হচ্ছে যে ইরানের পরমাণু কর্মসূচিকে ধ্বংস করাও অন্যতম একটা উদ্দেশ্য। খামেনিকে এলিমিনেট করার পাশাপাশি ইরানের পরমাণু কর্মসূচিকে ধ্বংস করাটা উদ্দেশ্য। এবং আমরা যেটা বলেছিলাম যে ক্ষেপণাস্ত্রগুলির এই সক্ষমতা নাই যে 50 মিটারের বেশি ভিতরে ঢুকতে পারে। তবে একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে ফোর্দোতে বলা হয়, ফোর্দোতে ইরানের পরমাণু কর্মসূচি আছে। এখন ভূমির উপরে বা ভূমির একটু নিচের লেভেলে যা কিছু আছে সেটা কিন্তু স্যাটেলাইটে ধরতে পারা যায়, কিন্তু 800 মিটার গভীরে একটা যদি স্থাপনা থাকে যেখানে পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি চলতে থাকে, সেটাকে লোকেট করা, একুরেটলি লোকেট করা এটা একটু কঠিন। সেক্ষেত্রে
আমি কিছু কিছু জায়গায় যে জিনিসটা দেখেছি সেটা হলো যে আমেরিকা হয়তো বোরিং টেকনোলজি যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার করতে পারে। মানে বিষয়টা হবে এরকম দর্শক, যেমন আপনার মনে করেন যে একটা নির্দিষ্ট এরিয়া আশা করা হচ্ছে যে এই এরিয়াতে পরমাণু কর্মসূচিটা চলতেছে, সেখানে অনবরত বোরিং চলবে। বোরিংয়ের মানে যেই বোরিংটা 1000 মিটার পর্যন্ত যেতে পারে, 800 মিটার পর্যন্ত যেতে পারে, এই বোরিংয়ের যে যন্ত্রগুলি থাকে সেগুলি যাতে থাকবে, ওটার পিছন পিছন পাঠানো হবে বিস্ফোরক, হ্যাঁ, নির্দিষ্ট পরিমাণ বিস্ফোরক পাঠানো হবে যাতে করে ওই জায়গাগুলি ধ্বংস হয়। মানে এটা র্যান্ডম একটা পদ্ধতিতে এই জিনিসটা করা হবে, যে মানে সন্দেহযুক্ত এলাকাগুলোতে। এটা আমেরিকা প্ল্যান করতেছে বলে কিছু কিছু মাধ্যম, এবং এইটার ব্যাপারটা রাশিয়া জানে, এবং রাশিয়া আপনার আছে সকালে দেখলাম সতর্ক করে দিয়েছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে যে আপনারা এটাতে যেন না, কারণ হচ্ছে এটা গেলে চেরনোবিল যে দুর্ঘটনা ঘটছিল, এটা তো দুর্ঘটনা, এটার মধ্যে ধরনের দুর্ঘটনাটা ঘটতে পারে, তখন রাশিয়া কিন্তু চুপ থাকবে না, এত স্পষ্ট বলে দিছে। না, রাশিয়ায় এখানে জিনিসটা যেটা হয়েছে সেটা হলো যে মানে সারা বিশ্বের মানে কৌশলগতভাবে রাশিয়া ইসরায়েল এবং ইরানের সাথে সম্পর্ক রেখে চলে, কিন্তু রাশিয়া সবসময় একটা বিষয় থাকে, সেটা হলো যে আমেরিকা যদি সরাসরি চলে আসে সেই ক্ষেত্রে ইসরায়েলের বিরোধী জায়গায় দাঁড়াতে রাশিয়ার আর কোনো বাধা থাকবে না। সুতরাং রাশিয়া সেটা মানে, কিন্তু আপনার যে এক্সপ্লেনেশন দেখালেন যে আপনার ড্রিল করে থাকে, এখন আমার ভয় হচ্ছে ধরেন লোডিং করতেছে কিন্তু কোনো অস্ত্র ওখানে বানানো হয় না, কিন্তু তেজস্ক্রিয়া তো থাকে, পরমাণু মানেই তো ডেঞ্জারাস থিং, যখন যাবে ওইগুলো বিকিরণ ঘটাবে তখন তো একটা ম্যাসিভ ম্যাসাকার হয়ে যাবে। এখন সেটা তো মনে করেন যে একটা বিস্তৃত অঞ্চল, যদি সত্যিকার অর্থে পরমাণুর ভান্ডারের মধ্যে এই আক্রমণটা হয় তাহলে সেটা তো মানে এই পুরো এলাকাতেই একটা মানবিক বিপর্যয়, চেরনোবিল বিস্ফোরণের মতো একটা মানবিক বিপর্যয় ঘটে। সেটাই ভয়। আমাদের যুদ্ধবাজ মানুষরা তো আসলে এটা চিন্তা করে না, তারা তো তখন তাদের নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠে, মানবিক কি বিপর্যয় ঘটলো সেটা নিয়ে তাদের অতটা চিন্তা থাকে না। দর্শক, আজকে আমরা এখানেই শেষ করি, আমাদের আলোচনা চলবে। আমরা যুদ্ধের আপডেটের পাশাপাশি বিভিন্ন রকমের বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং আপনাদের মতামত জানতে চাইবো। আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে সমৃদ্ধ করবে। ধন্যবাদ আজকের মতো। ধন্যবাদ সবাইকে।